আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সহ-আলোচক রাশেদ হায়দার ভাই এবং আপনার যারা দর্শক রয়েছেন তাদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আমি দোয়া করতেছি বাংলাদেশ সরিয়ে আইন চালু হোক, কারণ প্রথমে মরবো মৌলবীরা, যদি সত্যি সরিয়ে আইন চালু। প্রথমে মৌলবীরা পালে 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 মারা যাবে। আমি তো দোয়া করতেছি, এখন আগে সরিয়ে আইনের বিরোধিতা, আমি দোয়া করতেছি করেন সরিয়ে আইন চালু করেন। প্রথমে তো বলৎকারী মৌলবীদের আগে মসজিদের সামনে, মাদ্রাসার সামনে পুইতে ওদের পাথর মেরে মারতে হবে, প্রথম কাজ। আবার আমি যতদূর জানি যে ইসলামী আইনের সমকামী যারা, তাদের নাকি আগুনে পুড়ে মারতে পারে। তাহলে মোটামুটি দুযোগে যাওয়ার আগে বাংলাদেশের সকল মসজিদ এবং মাদ্রাসার মৌলবীরা প্রতি সপ্তাহে দুযোগে যাওয়া শুরু করবে পৃথিবীতে থাকতেই। আমি তো চাইতেছি এখন সরিয়ে হোক। এই যে বাংলাদেশের না সরিয়ে আইন হবে, হওয়া উচিত। একটু শিক্ষা দরকার আছে। যেমন এই যে আওয়ামী লীগ সরকার না থাকলে কি হয়, এবার একটু বুঝছে বাংলাদেশের জন্য। একটু সরিয়ে আন, তারা বুঝুক কেমন লাগে। এই যে যে দামি বন্দুক নিয়ে তারা দাঁড়িয়ে আছে, মেসেজটা কি গেল পৃথিবীতে? অর্থাৎ ইসরায়েলের যে দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত যে মেসেজটা দিয়েছেন যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, এটাই তারা সাক্ষী দিয়ে দিল। অর্থাৎ সাক্ষীও সবল, ঘটনাও সত্যি, এটা প্রমাণ করে দিল। মানে সারা পৃথিবীর মানুষ চিন্তা করে কিভাবে নিজেদের নেগেটিভ বিষয়গুলো আমরা ঢেকে রাখবো। বাংলাদেশে একমাত্র দেশ যেখানে তাদের নেগেটিভ গুলো পৃথিবীর সামনে তুলে ধরার জন্য মরিয়া হয়ে থাকে। এই যে কালামার পতাকার নামে ফাত্রামি, তো টোটালি ফাত্রামি। এরা আসলে জানে যে এই পতাকাটার সামনে আনলে মানুষ কোনো কথা বলবে না। সাধারণ দৃষ্টিতে এটা কালামার পতাকার সমস্যা কি, কিন্তু এটা যে কি কি সমস্যা বয়ে আনবে এটা তো আর কয়েকদিন পরে বুঝবে। আর বেশি দিন নাই। সমস্যা হলো যে এরা তো নির্বোধ, আপনি তাদের বুঝাইতে পারবেন না। এরা যখন পালে পালে মরবে তখন বলবে ভাগ্য আছে তাই ঘটছে। কিন্তু আমরা যারা বুঝি তারা তো বুঝলাম যে এটা তো এইভাবে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ একটা মানুষ উপর থেকে ছাদে, আমরা দেখতেছি একটা লোককে ছাদ থেকে নিয়ে ফেলে দিচ্ছে, আমরা দেখতেছি, কিন্তু ও ভাবতেছে ওটার ভাগ্য। এই নির্বোধ তো আপনি বুঝাইতে পারবেন না। এই যে পাকিস্তান আজকে প্রত্যেক শুক্রবার হলে নিজেরাই নিজেদের মসজিদ নিজেরা উড়াই দেয়। আফগানিস্তানের তো আলাপই নেই। ওই যে একটা দর্শক আপনার এখানে কমেন্টস করেছে, ওটাই সত্যি হতে চলেছে। আমরা পাকিস্তান হয়ে গেছি, এখন আফগানিস্তান হব। ফলাফল তো এটাই হবে। আপনি যদি পাকিস্তান হন, আফগানিস্তান হন, ফল কি হবে? মান্দার গাছে তো আর আপনি আপেল পাবেন না, মান্দার গাছে তো আর আঙ্গুর কমলা পাবেন না। মান্দার গাছে কাটা, আর পাতাটাও কাটা আলা পাবেন। মান্দার গাছ তো চিনা নাম করলে কাটা আলা পাতা, খোঁজা খোঁজা কাটা হয়, তার বডিতে কাটা, পাতায় কাটা। তো সেই কাটা আপনি বুনতেছেন। তো পাকিস্তান, এটা আমাদের দেশের মানুষ এত বড় নির্বোধ যে আজকে যদি মির্জা গালিব বেঁচে থাকতো তাহলে তিনি কবিতা লিখতেন উল্টা করে, যে চুতিয়া কা কোই কমি নেই হ্যায় গালিব, এক ঢুন্ডো তো বাংলাদেশ মে লাখো মিলেগা। এটা বলতো। এখন বলছিল না যে চুতিয়া কা কোই কমি নেই হ্যায় গালিব, এক ঢুন্ডো তো হাজার মিলেগা। আজকে তিনি ওইটা হাজার মিলেগার জায়গায় বলতেন যে ইয়ে লাখো মিলেগা, করোড়ো মিলেগা। বাংলাদেশের নামটাও বলতো আজকে যদি বেঁচে থাকতো। কারণ আপনি দেখেন আমাদের চোখের সামনে দৃষ্টান্ত পাকিস্তানের কি পরিণতি হয়েছে। আমাদের চোখের সামনে দৃষ্টান্ত আফগানিস্তানের সন্তান বিক্রি করে ভাত খাইছে মা বাবা। সেই পাকিস্তান আফগানিস্তান হওয়ার জন্য আমরা উদ্গ্রীব। এখন একটা মানুষ, আমাকে যদি রাশেদ ভাই কালকে লাঠি দিয়ে মারতে আসে, আপনি ফিরাইতে পারবেন, কিন্তু আমি যদি আত্মহত্যা করতে যাই আপনি আমাকে ফিরাইতে পারবেন না, রক্ষা করতে পারবেন না। আপনি আমাকে শত্রুর হাত থেকে বাঁচাইতে পারবেন, কিন্তু আমি যদি আত্মহুতি দেই আপনি আমাকে কিভাবে রক্ষা করবেন? আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশটা আত্মহত্যা করতে যাচ্ছে, সুখে খাইতে ভূতে খেলে দিচ্ছে, ভালো লাগতেছে না। আফগানিস্তান দেখেও শিক্ষা পায় না, তুরস্ক দেখেও শিক্ষা পায় না, সিরিয়া দেখেও শিক্ষা পায় না, লেবানন দেখেও শিক্ষা পায় না, গাজা দেখে তো শিক্ষা পাবেই না। কিছু করার নাই, যে মামুনুলের মতো 501 নম্বরে গিয়ে লম্পট্ট করবো, পরে ওটার আবার উদযাপন করবে। মানে চরিফে চরিফ ফের বেশি না জরি। আল্লাহ আসলেই বাংলাদেশের মুসলমানদের আকল নিয়ে নিছে। আর একটা মানুষের জাতির সম্প্রদায়ের জন্য আকল না থাকে তখন ধ্বংস অনিবার্য। আমাদের অবস্থা তাই। মাসুদ ভাই, এই ছবিগুলো আমি দিছি, এর সাথে আরো অনেকগুলো ভিডিও আছে যেখানে বাংলাদেশের প্রিন্টিং হচ্ছে, এই পতাকা, কালো পতাকা, সাদা পতাকা, প্যাকেজিং হচ্ছে, পাঠানো হচ্ছে। এই ধরনের অনেকগুলো ভিডিও আছে, আমার ফেসবুকে গেলে পাবেন। সময়ের কারণে আপনি আগে বললে হয়তো আপনাকে পাঠাই দিয়ে আপনি দেখাইতে পারতেন দর্শকদেরকে। এছাড়া যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে বিশাল কলমে লেখা পতাকা, এবং আপনার মুফতি হান্না ওয়ার্ল্ড কাপ শুরু হওয়া যেদিন হবে তার আগের দিন ঘোষণা দিয়েছিল, ওনার ফেসবুক পেজে গেলে এটা পাবেন, যে বাংলাদেশের যত জায়গায় ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা ঝুলবে সব জায়গায় তোমরা কলমার পতাকা লাগায়। এরপরে শুরু হয়েছে কিন্তু এই ঘটনার পরই যে আপনার ইসরায়েলি রাষ্ট্রদূতের এই কথা। এখন ইসরায়েলি রাষ্ট্রদূত, ওরা দেখেন মোসাদ, ওরা খবর রাখে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব। এই মুফতি ইজার বা এরা কি করতে চায়, এদের সাথে কার কার সম্পর্ক সব জানে, এরা সবই জানে। এই খবরগুলা
আসছে। এখন আপনি আস্তে আস্তে ফেসবুকে দেখতেছেন আজকে যেমন আরো 3টা গ্রামের স্কুলেই অলরেডি কালেমা লেখা পতাকা। এখন আমার যা মনে হচ্ছে কি জানেন, এই পতাকা মনে হয় ঝুললে আমরা সব ডিরেক্ট বেহেস্তে যাব, এরকমই মনে হয়। আপনি এখানে একটু আগে একটা কমেন্টস লিখছে এক ভাই, আমি পড়তেছিলাম যখন ফরিদ ভাই কথা বলতেছিলেন, উনি লিখলেন যে আজকে স্পেন থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে, আর তোমরা মানে ফরিদ ভাই, আমি বা আপনি, আমরা এখনো ইসরায়েলের কথায় লাফাই। আমি ওই ভাইরে বলতে চাই, ইউরোপের সবচেয়ে দুর্বল দরিদ্রতম দেশ হচ্ছে স্পেন। হ্যাঁ, সবচেয়ে দুর্বল। এটা কি করলো আর না করলো এটা দিয়া ইসরায়েলের কিছু যায় না। আর সেনজেন কান্ট্রিতে সব দেশে না, যে কোনো একটা দেশে থাকলেই হয়, কারণ ভিসা তো একটা নিবে। কোনো ইউরোপিয়ান ইসরায়েল যেতে ভিসা লাগে না, কোনো ইসরায়েলির ইউরোপ আসতে ভিসা লাগে না। সোজা কথা হয়েছে এইটা, একদম সোজা কথা। সুতরাং ওইটা নিয়ে আপনারা এত টেনশন হয়েন না যে বাইর করে দিছে। যদি কোন কূটনীতিক সম্পর্ক ছিন্ন করছে ফ্রান্স, জার্মান, ইটালি, তাইলে লাফাই। তাতেও ইসরায়েলের কিছু যায় আসে না, বরং ইসরায়েলের সাথে ইউরোপের এরা যদি করে তাইলে লাফাই এর আগে, বরং ইসরায়েল যদি সম্পর্ক নষ্ট করে। অনেকে দেখি যে এখন ওই যে ইসলামিক জোশ আছে, আপনি যে ছবিগুলো দেখালেন বাংলাদেশে ইসলামিক জোশ, যে মানে কি মুসলিম নেটো করতেছে টার্কি, পাকিস্তান মিল্লা 36টা মুসলিম কান্ট্রি এক হইয়া গেছিল ওই ইসরায়েলের যুদ্ধ করতে। সেইখানে ইসরায়েল 3 দিনে গোলান হাইট মালভূমি খাইয়া ফেলাইছে, 36টা মুসলমান দেশ গেছে গা। আপনার এই যে ছবিগুলো দেখাচ্ছেন বাচ্চার হাতে, আপনারা যদি চান আমি আমার বাচ্চাদের ডাইকাই না, আপনারা জিজ্ঞেস করতে পারেন আজ পর্যন্ত কোনো মার্কেটে গেলে তাদের কখনো আমি বন্দুক, পিস্তল, ছুরি, খেলনা এগুলো কিনে দেইনি। কারণ এগুলো কিনে দেওয়ার সাথে সাথে আপনার ব্রেইনে একটা কাজ করবে যে এগুলো করতে হবে। তুমি এই বাচ্চাদের হাতে এইসব অস্ত্র দিয়া, কলমের পতাকা দিয়ে অস্ত্র দিয়ে তুমি কি বুঝাইতে চাইতেছো? আজ থেকে 15 বছর আগে কিন্তু পিস্তল ছিল, এগুলো তো ইহুদের তৈরি পিস্তল, এই প্রযুক্তি তো ইহুদিদের। তোমরা তো তীর, ধনুক আর পাথর দিয়ে না সংগ্রাম দেখাইবা, এগুলা কেন? এটা বাংলাদেশকে যে কোন জায়গায় নিয়ে যাইতেছে এই ছবিগুলো আপনি কি মনে করেন শুধু শোয়েব চৌধুরী বা আমি বা ফরিদ এরা দিছে? পৃথিবীর ম্যাক্সিমাম দেশে অলরেডি পৌঁছে গেছে। আপনি যতজন স্ট্যাটাস দিছে দেখেন, সবাই ওখানে হ্যাশট্যাগ করে দিছে ইউএন, সবাই ওখানে হ্যাশট্যাগ করে দিছে ওয়ার্ল্ড মিডিয়া, ওয়ার্ল্ড নিউজ, জাতিসংঘ থেকে শুরু করে সবগুলোতে হ্যাশট্যাগ আছে। ওরা পাবেই এবং এটা পাচ্ছে। আপনি ইসরায়েলি ওই অ্যাম্বাসেডর যা বলছে কোনো ভুল বলে নাই। এটা আমি আপনি এতক্ষণ বুঝতেছি না, ফরিদ ভাই কইতেছে উনি 5 বছর যাবত চিল্লাইতেছে যে বাংলাদেশ ইসলামিক স্টেটের দিকে যাবে। ওই শেখ হাসিনার নামানো হয়েছে এই কাজ। শেখ হাসিনা যতক্ষণ না যাবে এইখানে মৌলবাদীরা মাথা ছাড়া দিয়া উঠলে এই আমেরিকায় কচু কাটা করবে। কারণ আমেরিকার এই দেশের ভূখণ্ড দরকার, নদী দরকার, কিছু একটা করার দরকার। আপনি 4-5 দিন আগে মানে রাশেদ হায়দার ভাই, ইসরায়েল আমেরিকা তখন এখানে জঙ্গি দমন করতে আসবে, যেমনটা তারা আফগানিস্তানে গেছিল। না 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 না, কে বলছে আপনাকে আফগানিস্তানে গেছে ওরা জঙ্গি দমন করতে? আফগানিস্তানে জঙ্গি দমন করতে যায় না, ওরা জঙ্গি দমন করতে গেছে মিশরে। ব্রাদারহুড উল্টা লটকায় মারছে, ব্রাদারহুড আনছে না ওরা, এরপর দমনও করছে ওরা। সেম ঘটনা বাংলাদেশেও ঘটাবে, এটা লেখা রাখে। কপালে বহু দুর্ভাগ্য আছে আমাদের। তালেবান, আল কায়েদা এগুলোও তো সেই আমেরিকাই তো সৃষ্টি করেছিল, ওরাই সৃষ্টি। আমাদের এখানেও তো এমন কিছু সৃষ্টি করবে, তারপর ওদেরকে দমন করতে এসে আমাদেরকে আমাদের এখানে তো সৃষ্টি আমাদের তো কইরা দিছে অলরেডি। 5ই আগস্টে তো ওই খেলাটা দেখাই দিছে। হ্যাঁ, ভালো কথা। 1 মিনিট আমি একটু অবশ্যই আমার 2 খান কথা আছে। আমার সেই ভানুর মতো 2 খান কথা আছে। আপনি বলেন আল কায়েদা তালেবান আমেরিকার তৈরি, কিন্তু তালেবানের জন্য খুশিতে তো বাংলাদেশে মিছিল করে। ইহুদি নাসারা তৈরি, আর খুশি হয় কেন? এটা তো বুঝলাম না। মানে যখন তালেবানরা হারে তখন আমেরিকা তৈরি, যখন তালেবান জিতে তখন মুসলমানের ইমানদারদের। মানে এইখানেও কিন্তু 2 খান কথা আছে, বাটপারি আছে। এইটা আমি মাননীয় স্পিকার, আমি এখানে পয়েন্ট অফ অর্ডার একটা লিখে দিলাম, এটা একটু মানে নোটে রাখেন আর কি। মানে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, মিছিল করে না? কি করছে এটা? কি আমেরিকা করে? 90 দশকে এই ধরনের স্লোগান ছিল বাংলাদেশে, আমি শুনি। ছিল না? এখনো যখন তালেবানদের মাইর দেয়
তখন বলে কি কয়টা তো আমেরিকাই বানাইছে, আমেরিকাই মারে। যেই তালেবানরা জিতে কয় এই যে দেখো মুসলমান কত ইমানদার, আল্লাহ জিতে দিছে। এটা আমরা কি দেখি নাই? যখন আমেরিকা আফগানিস্তান থেকে চলে গেল বাগরাম ঘাঁটি ছেড়ে, তখন তো মুসলমানরা এটা উদযাপন করেছে। মুফতি ওই যে মামুনুলের মতো 501 নম্বর উদযাপন করেছে। হ্যাঁ, মুফতি আন্নান, মামুনুল এগুলো সবাই তো উদযাপন করছে। আপনি যদি এখন বলেন যে ওটা আমেরিকা, আল কায়দা আমেরিকার, তাহলে আপনি লাদেনকে ঘৃণা করেন না কেন? একটা মুসলমান পাবেন যে লাদেনকে ঘৃণা করে? বাংলাদেশে একটা হলো মুসলমান। আমাকে দেখেন ফরিদ ভাই, আমার কি মনে হয় জানেন, আমার কাছে কিছু ভিডিও আছে বিভিন্ন স্কুলে গ্রামের দিকে পতাকা। আমার মনে হয় কি জানেন, 1 মাসের ভিতরে আপনি ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরে বিভিন্ন স্কুল কলেজ যে আপনি এই পতাকা ঝুলতে দেখবেন, জাতীয় পতাকার উপর। না রাশেদ হায়দার ভাই একটু থামাই। জি, এই পতাকা যেটা বলছেন কালেমার পতাকা, আমি মনে করি না যে এটা খারাপ, বাট এটা কি মেসেজ দিচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যায়। মেসেজে আসলে টার্গেটটা কালেমার কি? পতাকা আমি এটা তো পারেন না আপনি। কালামার পতাকা এটা অবশ্যই খারাপ, আপনি কেন উড়াবেন? আমাকে বলেন আগে কেন উড়াবেন? অন্য পতাকা উড়ান না কেন? এটা কেন এটা আপনি উড়ান? এটা অবশ্যই খারাপ। বাংলাদেশ তো সেকুলার দেশ, বাংলাদেশ তো সবাই। আমি জানতে চাচ্ছি যেটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কালেমার খচিত বা ক্যালিওগ্রাফি ওকে ফাইন, কেউ যদি তার বাড়ির সামনে রাখে, ঘরের ভিতরে রাখে, আমার কোনো সমস্যা নেই। বাট এখন যে এটা যেটা বলছেন শোয়েব চৌধুরী, যেটা ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়াটাতে কি মেসেজ যাচ্ছে? তারা এটা করতেছে কালামের পতাকা, তারা তো আর্জেন্টিনার পতাকার বিরুদ্ধে এটা এস্টাবলিশ করেছে, তারা ব্রাজিলের পতাকার বিরুদ্ধে এটা এস্টাবলিশ করতেছে, কয়েকদিন পরে বাংলাদেশের পতাকার বিরুদ্ধে এটা এস্টাবলিশ করে। এটা অবশ্যই ভালো না, প্রশ্নই আসে না। এটাতে নিজস্ব তাদের এজেন্ডা আছে। যেমন এই যে দেখেন, যখন এই জুলাই সন্ত্রাসী আন্দোলন করলো, কি বললো? মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বলে না এই স্লোগান? এগুলো স্লোগান দিয়ে পরে কি করছে? এখন 32 নাম্বার ভাঙ্গে আর জয় বাংলা স্লোগান দিলে পিটায়। কালেমার পতাকা নিয়ে আসছে। ফরিদ ভাই বলছেন, ফরিদ ভাই যেটা বলতে চাচ্ছেন যে পতাকাটা এখন আমরা সাদা দেখছি, সেটা কদিন পর জি জি, এই তো 25-24 আন্দোলনের সময়ও কালো পতাকা আমরা দেখেছি। এখন এটা নিয়ে সমালোচনা হওয়ার পর এই পতাকাটা এখন সাদা হয়েছে, এটা কদিন পরে কালো বা সবুজ হয়ে যাবে। সবুজ না, অলরেডি কালো আছে। আমি তো বললাম যে কালো যে বানায় যে পাঠাচ্ছে, সবুজটা হচ্ছে হামাসের আর কালোটা আইএসএ হচ্ছে আপনার আল কায়দা দেশে। আপনি যেটা বলছেন কালেমার পতাকা খুব ভালো, আমিও মানি, কিন্তু কাটিং কালার সব যদি আপনার সন্ত্রাসীদের মতো হয় তখন খারাপ। আপনি বিয়ে করলেন বড় শখ, কালামার পতাকা আপনি হিন্দুদের পতাকা। আপনি একজন হুজুরের মাইয়া বিয়ে করলেন, যে মেয়ে দেখতে শুনতে খুব সুন্দর, খুব সব, এখন আপনি বিয়ে করে যেদিন আনলেন এই দিনই রাইতে মাইয়া কইলো যে আসো আমরা জিহাদের জন্য প্রস্তুত, বোম লাগাই আছে, চলো আমরা ফুটতে যাই দুজন। এখন আপনারা দেখাইতেছে কালেমার পতাকা, কয়দিন পরে এই পতাকাই কবে যে আসো জিহাদে অংশগ্রহণ করো। তাদের আলতাকিয়া, এটা কি ইসলামের ভাষায় বলে আলতাকিয়া? এটা হলো মুনাফিকি, আপনাকে দেখাবে একটা পরে করবে আরেকটা, এইটা আমরা জানি। ওই যে আপনার এই যে ব্যারিস্টার একটা আছে না জামাতের, উনি কোরআনের এক আয়াতের অপব্যাখ্যা দিলেন না এই যে 2 দিন আগে, কি একটা জানি কইরা কইলেন যে আমাদের তামান্না জিহাদ করে মৃত্যুবরণ করা, ওই রকম। ও মরবে না, ও মারাবে মাদ্রাসার এতিম পোলা, ও নিজে মরবে না। গোলাম আজমের পোলা মরে, নিজামের পোলা এসে মরে, সাইদির পোলা মরে, মাদ্রাসার এতিম বাচ্চা পোলা পান্ডা বম বাঁধে নিয়ে 560টা বোমা ফুটাতে যেই যা হয়েছিল 2001-06, তার চেয়ে বেশি অঘটন ঘটাবে এই পতাকা দিয়ে, দেখে থাকেন। এবং এখানে তারা একটা কৌশল নিয়েছে যে এই পতাকা আনলে তো কেউ কিছু বলবে না, ইসলামের পতাকা। যে সেনা প্রধান কেবল দাঁড়িয়ে রাখতেছে, নৌবাহিনী প্রধান দাঁড়িয়ে রাখতেছে, বিমান বাহিনী বাদ রাখছে, বিমান বাহিনীও রেখেছে, নৌবাহিনী প্রধান দাঁড়িয়ে রাখা বাদ রাখছে। কয়দিন পরে বোঝা যাবে এই দেশের মানুষের প্ল্যান। হেদের ওস্তাদ আসিফ মনির দাঁড়িয়ে রাখে নাই, ওটা আবার রাখে নাই, আসল লোক কিন্তু দাঁড়িয়ে রাখে নাই। শাহবাজ কিন্তু দাঁড়িয়ে রাখে না, পাকিস্তানের যে শাহবাজ শরীফ দাঁড়িয়ে রাখে না, ঠিক আছে, একজনও কিন্তু দাঁড়িয়ে রাখে না, আমরা দেখেছি। তো এগুলো দেখতে থাকেন সামনে কি ঘটে। তবে ওই যে বললাম, সুখে থাকতে ভূতে খেলে। আরেকটা কথা আবারও একটু যুক্ত করতে চাই, আপনি বললেন ওটা আপনার মুসলমানের কালেমা, ইসলামের কালেমা আপনি রাখবেন, হিন্দুদের কালেমার, হিন্দুদের পতাকা নাই, ওটা টানাইতে দিবেন। আজকে যদি কোনো হিন্দু কোনো জায়গায় যদি 10টা পতাকা টানাইতো, আপনি তো গ্রামের পর গ্রাম জ্বালাই দিতেন। আরে দিছে না ভাই, এই যে
যাত্রাবাড়ি, সায়দাবাদ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ বা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় কালামের পতাকা আপনি বাইন্ধে দিচ্ছেন ব্রিজে, স্কুলে আশেপাশে। আপনি হিন্দুদের পতাকা টানাইতে দিবেন? একটা পতাকা টানাইতে দিবেন আপনি? বললেন তো খুব যে ধর্মের দেন না, খ্রিস্টানদের পতাকা টানাইতে দিবেন আপনি? হিন্দুরা কালকে যদি এরকম 100 জায়গায় পতাকা টানে, আপনি বলেন যে এই যে বাংলাদেশের এই হিন্দুস্তান অখণ্ড ভারত। কেন ভাই 15 কোটি বাড়াবে? গোটা 30, 32, 35 কোটি যা আছে সব বাংলাদেশে পাঠাই দেব। আর এখানে যে হিন্দু আছে সব বাইন্দা পাঠাই দেব ভারতে। শান্তি শান্তি, অসুবিধা কি? আর কোনো ঝামেলা নাই। ইসলাম কায়েম হয়ে যাবে। হ্যাঁ, ইসলাম কায়েম হয়ে যাবে। হ্যাঁ, ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। সুতরাং কারবালা ঘটাই দাও। लेकिन हर कारबाला पे मरते हैं खुद मुसलमान है। না, কারণ ইসলাম তো কারবালা না হলে জিন্দা হইতে পারে না, কারণ ইসলাম সবসময় মুর্দা, কারবালা সবসময় মুর্দা। কারবালা লাগে জিন্দা হইতে, জিন্দা হইতে, নইলে হয় না, না হইলে হয় না। সুতরাং পাঠাই দেন ভাই। কত 1 কোটি হবে বাংলাদেশে হিন্দু? আমি 1 কোটি 20 লাখ 15 লাখ 1 কোটি 20 লাখ। তারপর সেকুলার আছে মনে হয় 2-4 কোটি। তো ধরেন না 5-7 কোটি সব পাঠাই দাও ভারতে, আর ওই 35 কোটি এগুলার আনো বাংলাদেশে। আর ওই 35 কোটির সহায় সম্পদ যা আছে এগুলা সব এই যে বাংলাদেশ থেকে এখন যেগুলা যাবে এদের দিয়া দাও। সোজা হিসাব ভাই, আপনি এত টেনশন করেন কেন? ভারতের মুসলমান জামান পীরে পাগলা ডিমের আলি 3টাই কিনে 5টাই বেশি, তাতে কি আমরা শাহজালালের মতো যাই নামাজ বিছে বঙ্গোপসাগরে বাড়িঘর বানাই ফেলবো? কি বলেন আপনি? এই দেশে যে আমির হানজালা পীরজাদা আছে, চরমনায়ের পীর আছে, এরা শুধু ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে বঙ্গোপসাগরে জমি জমা। জিন্না, নেহেরু আর কমিউনিস্টরা এই কাজ করছে। কংগ্রেস আর কমিউনিস্ট পার্টি এই কাজটা, এই বদমাইশিটা করেছে। তারা এই কাজগুলো করেছে। এখানে আমি এই জন্যই তো বলেছি, সত্যি সত্যি যদি এই যে আমার যে জাহাঙ্গীরনগরের জিএস, আমার ভাবির পোলা যে কথা বলেছে, সত্যি সত্যি যদি ভারতে হিন্দুগুলো থেকে যে তার মুসলমান চলে আসতো 2 পাকিস্তানে, মানে বর্তমান 2 পাকিস্তান, তাহলে তো এখনই তো আমরা 1 কোটি কামলা দিতে যাই, তখন তো বাংলাদেশ পাকিস্তানের সব লোকই কামলা দেওয়ার জন্য ভারতে ছুটতাম, আমেরিকা যাওয়ার দিয়ে। তাছাড়া যদি মুসলমানদের যদি সত্যি সত্যি বের করে দিত, মানে যাইতো 47-এর চেতনায়, যদিও 47-এর চেতনাধারী মুসলমানগুলো হয় কংগ্রেসে ঢুকেছে, না হয় কমিউনিস্ট হয়ে গেছে, এটা আরেক বাটপারি। যদি সত্যি মুসলমান শূন্য হয়ে যাইতো ভারত, তাহলে ভারত আজকে ইউরোপ হয়ে যেত, ইউরোপের মতো শক্তিশালী অর্থনৈতিক দেশ। এখনই তো এমনি 3, 4, 5 নম্বর হয়ে গেছে, তখন ইউরোপের মতো দেশ হয়ে যেত। এটা ভারতের জন্য দুর্ভাগ্য, আমার ধারণা আর কি। আর ভাঙছে তো ভারত, পাকিস্তান তো সৃষ্টি হয়েছে, স্বাধীন হয়েছে পাকিস্তান, ভারত তো স্বাধীন হয় নাই, ভারত তো টুকরা হয়েছে, ভারত ভেঙে ফেলা হয়েছে, এবং পরিকল্পিতভাবেই ব্রিটিশরা এই কাজগুলো করেছে, যাতে এই দেশে ভারতবর্ষ, যে ভারতবর্ষ ছিল না, টুকরা করে, এটা পরিকল্পিতভাবে টুকরা করা হয়েছে। এখনো ভারতকে টুকরা করার জন্য এখনো পরিকল্পনা করা হচ্ছে, এখনো ভারতের জন্য মাথা ব্যথা। শুনেন, ভারতের এত অত্যাচার, এত নির্যাতন, এত ঝামেলা, ভারতের ভিতরে পৃথিবীতে সবচেয়ে বেশি দেশ বিরোধী মানুষ বাস করে ভারতে। আমি বলবো না কোন সম্প্রদায় বা কোন রাজনৈতিক দল বা কোন গোষ্ঠী, সেটা আমার বলার অধিকার নেই, কিন্তু সমাজদার গেলে ইশারা বিকাফি। ভারতের বিরুদ্ধে সারা পৃথিবীতে বাংলাদেশ আর ভারত ছাড়া কোথাও এত দেশ বিরোধী মানুষ আপনি পাবেন না। একমাত্র ভারত আর বাংলাদেশে পাবেন নিজের দেশের বিরুদ্ধে যারা কাজ করে। পৃথিবীতে এই 2টা দেশই সম্ভব, আর কোথাও না, পৃথিবীতে কোথাও আপনি খুঁজে পাবেন না। ভারত এখনো যে টিকে আছে, এটি তো আমার কাছে বিষয়। অনেকে বলে যে ভারত ভাঙে না কেন, মানে আর ভাই টিকে আছে, এটি তো বিষয়। কারণ ভারত এতগুলো, মানে আপনি আপনার ঘরে সাপ, বিচ্ছু, গোখরা সাপ, অজগর সাপ নিয়ে বাস করতেছেন, আপনার এখনো গিলে খায় নাই, এটাই তো অবাক করার বিষয়। তবে 47-এর চেতনা হিন্দুদের ঠকানো হয়েছে, মুসলমানরা জিতেছিল। মুসলমানরা এই জন্য স্লোগান দেয় যে হাত মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, ওটা 47-এ নিয়ে গেছে। তারপরে জিন্না ভারতীয় মুসলমানদের বলে দিয়েছে, তোমরা এখন স্লোগান দাও যে লড়কে লিয়া পাকিস্তান হাসকে লেঙ্গে হিন্দুস্তান। সেই জন্য মুসলমানরা বসে আছে। এটা আমার কথা না, এটা জিন্নার কথা, তাই আপনাদের এটা জানাইলাম। এটা ভারতের মুসলমানদের কথা, এটা যেটা আমার কোনো বক্তব্য না। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেই ভেবেছেন যে 28 তারিখ থেকে ভিসা চালু হয়ে গেল, দীনেশ ত্রিবেদীকে পূর্ণ মন্ত্রিত্বে মর্যাদা দেওয়া হলো। আসলে ভারত চাইছেটা কি? ভারত কি দমে গেল? বাংলাদেশের কূটনীতির কাছে ভারতবর্ষ কি নিচু হয়ে গেল? অনেকেই এই প্রশ্নটা করেছেন, এর উপরে অনেকে ভিডিও করছেন। আজকে আমি কাগজে বেরোনো কিছু তথ্য আপনাদের সামনে উপস্থিত করছি।
তাহলে যাকে বলে দুধ কা দুধ পানি কা পানি, মানে জলের মতো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এবং রংপুর সম্পর্কে আমি যা বলেছিলাম সেটারও কিন্তু এর মধ্যে সম্পর্কটা রয়েছে। এমন কেমন ভাবে সম্পর্কটা স্থাপিত হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। আমি আগে খবরটা পড়ি, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। পূর্ণমন্ত্রীর মর্যাদা ঢাকার হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে। লেখা হচ্ছে 25শে জুন চিরাচরিত কূটনৈতিক প্রথা থেকে সরে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া রাজ্যসভার সদস্য তথা রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠিয়ে চমক তৈরি করেছিল মোদী সরকার। আর আজ সেই চমককে আরো বাড়িয়ে তার পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া সমমর্যাদা দেওয়া হলো। এ বিষয়ে আজ দীনেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অশেষ কৃতজ্ঞ। এদিনই এক সাংবাদিক বৈঠক করে দীনেশ ত্রিবেদী ঘোষণা করেছেন আগামী 28শে জুন থেকে ভারতীয় পর্যটন ভিসা দেওয়ার কাজ শুরু হবে। এখন এই যে সমমর্যাদার একটা দোয়া হলো, সেটা দোয়া হলো কেন? প্রাক্তন বর্ষিয়ান কূটনীতিক রনেন সেন তার একটা সূক্ষ্ম ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যার ওপরে ভারতবর্ষ তো কিছু বলবে না, শুধু নরেন্দ্র মোদীর সরকার তো কিছুই বলবে না। সেই ব্যাখ্যার ওপরে কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে। উনি বর্ষিয়ান কূটনীতিক রনেন সেন, উনি বলছেন প্রাক্তন কূটনৈতিক রনেন সেনের কথায় এই মর্যাদা দেওয়ার ফলে একদিকে ভারতীয় হাই কমিশনার দেশের ভেতরের সরকার, মানে এখন বাংলাদেশ সরকার এবং শাসক দলের কাছে পৌঁছানো সহজ হবে। বাংলাদেশের মতো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার্থে যা রাজনৈতিকভাবে ভীষণ জরুরি। পাশাপাশি বাংলাদেশকে বার্তা দেওয়া যাবে যে এই হাই কমিশনের ওপরে তাদের পূর্ণ আস্থা রয়েছে। তাকে টপকে ঢাকা কথায় কথায় নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করা যাবে না। এর ফলে কাজের গতি আসবে। রনেনবাবু জানান, প্রোটোকল অনুযায়ী যে কোনো হাই কমিশনার বা রাষ্ট্রদূতের মর্যাদা পূর্ণমন্ত্রীর ঠিক পরে এবং স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ঠিক ওপরে, মানে মধ্যবর্তী পর্যায়ে। তবে তিনি এটাও মনে করেন যে প্রোটোকল মর্যাদা বাড়িয়ে সরাসরি কূটনৈতিক ফায়দা তোলা যায়, বিষয়টি সবসময় এমন নয়। ব্যক্তিগত সম্পর্ক যোগাযোগের মূল্য আছে। তার মানে রনেন সেনকে যদি আপনি তার বক্তব্যকে ব্যাখ্যা করেন, তাহলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে কথায় কথায় দিল্লি দৌড়ানো, দিল্লির সঙ্গে যোগাযোগ স্থাপন, সেটা আর ভারত করবে না। তাই তাকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে দিয়েছে, যে উনি যা মনে করবেন সেটাই হবে, আপনার বারবার দৌড়ে আসার দরকার নেই। তার মানে একটা সুতোর দড়ি ব্রিজ একটা বেঁধে দিল ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে। ভারত সরকার মানে খুব প্রয়োজন না পড়লে উনি যদি অনুমতি না দেন, তাহলে দিল্লিতে আসার কোনো প্রয়োজন নেই, যা করার উনিই করবেন। এটা হচ্ছে পরিষ্কার বার্তা। এবার আসি আর একটা নতুন প্রসঙ্গে, সেটা হচ্ছে পাসপোর্টের নতুন নিয়ম বদল হয়েছে। সেই নিয়মে একটা অদ্ভুত ব্যাখ্যা দেওয়া হয়েছে, মানে কিভাবে রংপুরের দিকে যাচ্ছে আমি সেটাই বলছি আর কি। পাসপোর্টে যে নতুন ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটা, পাসপোর্ট এবং নাগরিকত্ব। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়। কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা, পাসপোর্ট কোনোদিনই নাগরিকত্বের প্রমাণ ছিল না, বিদেশি যাতায়াতের প্রয়োজনীয় নথি ছিল। কোনো নির্দিষ্ট একটি নথি, তাহলে নাগরিকত্বের প্রমাণ কি? কোনো একটি নির্দিষ্ট নথি দিয়ে নাগরিকত্বের প্রমাণ হয় না। নাগরিকত্ব ঠিক হয় 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী। 5 রকম ভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়: জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, নাগরিক হিসেবে নথিবদ্ধ করে, টানা 12 বছর দেশে থাকলে
এবং ভারতের দখলে আসা, ভালো করে শুনবেন, ভারতের দখলে আসা কোনো এলাকার বাসিন্দা হলে সে নাগরিকত্ব পাবে। এবার আমাকে বলুন, 1947 সাল থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষ কোন দেশের কোন এলাকা দখল করেছে? এখনো পর্যন্ত পিওজেকে কিন্তু হাত দেয়নি ভারত। তারা এলাকা দখলের প্রশ্ন এলো কেন? এবং তার আগে তড়িঘড়ি ওইটাকে, পাসপোর্টের নিয়মটাকে বদলে দিয়ে দেখালো, জুড়ে দেওয়া হলো যে কোনো দখলীকৃত এলাকার বাসিন্দা হলে সেও নাগরিকত্ব পাবে এবং সেও পাসপোর্ট পাবে। অর্থাৎ ভারতবর্ষ নাগরিকত্বের দিকে আস্তে আস্তে এগোচ্ছে, নাগরিকত্ব পরিবর্তনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। যে এলাকা দখল হবে সেই এলাকার বাসিন্দাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে এবং তাকে বৈধ নাগরিক হিসেবে ধরে নিয়ে তাকে পাসপোর্টটি দেওয়া হবে। এইবার আসুন, আমি যে বারবার বলছিলাম আপনাদের যে গোর্খা ব্যাটালিয়ান পৌঁছে গেছে, আমাকে নানানভাবে ব্যাখ্যা করা হয়। অনেকেই আমাকে বলেন, দাদা এবার তো থামেন, কিন্তু কাগজ তো মিথ্যে কথা বলবে না। আমি মিথ্যে বলতে পারি, কাগজ তো মিথ্যে কথা বলবে না। এবার শুভেন্দু অধিকারীর বক্তব্যটা দেখুন। গোর্খারা আসায়, 2 ব্যাটালিয়ন গোর্খা আসায় তিনি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং গোর্খাদের স্বাগত জানিয়েছেন। কারণ আমি যে গোর্খাদের কথা বলেছিলাম না, এসএসবি, এটা হচ্ছে গোর্খা। আমি যাদের বলেছিলাম তারা গুলি চালায় কম, অন্য অস্ত্র ব্যবহার করে বেশি, তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাদেরকে নিয়ে এসে একটা অ্যাকশনের প্রস্তুতি তৈরি হচ্ছে। আমাদের পাড়ায় একজন কাকুমণি বলে একজন লোক ছিল, সবাই তাই কাকুমণি ডাকতো। কাকুমণি ডাকতে ডাকতে আমি তখন ছোট ছিলাম, আমি তো যখন বড় হলাম, আমি কাকুমণিদা ডেকে ডেকে আমি অভ্যস্ত হয়ে গেলাম। আমি কাকুমণিদার মুখে মাঝে মাঝেই শুনতাম রাবড়ি বদমাইশ। আমি একদিন জিজ্ঞেস করলাম, কাকুমণিদা এই রাবড়ি বদমাইশটা কি? বলে, বুঝলি না রাবড়ি বদমাইশ? তলায় হালকা আঁচ দেয়, ওপরে হাওয়া দেয়, দিয়ে রাবড়ি তৈরি করে। ভারতবর্ষ সেটাই করছে, তলায় হালকা আঁচ দিচ্ছে আর ওপরে হাওয়া দিচ্ছে। তার মানে রাবড়ি তৈরি হচ্ছে, খাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই কথাটার যদি আপনারা মর্মার্থ যদি ধরতে পারেন, এই পাসপোর্টের পরিবর্তন, দীনেশ ত্রিবেদীর এই পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা, বাংলাদেশের কথায় কথায় ভারতবর্ষে যোগাযোগের ব্যাপারটাকে কেটে দেওয়া এবং গোর্খাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা, যেটা আমি বলেছিলাম কাগজে অনেক পরে বেরোলো, আমি অনেক আগে বলেছিলাম। এবার আমার খবর আর আমার যা দৃষ্টিভঙ্গি বা আপনি যাই বলুন না কেন, আগা মাছ করার ব্যাপারটা আপনারা যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, দাদা এবার তো থামেন। একজন লিখেছে, দাদা নতুন চ্যানেলের নাম দিন গুজব ঘোষ চ্যানেল। তো ঠিক আছে দাদা, আপনাদের সবার মতামত শিরোধার্য। আমি আপনাদের মতামত অনুযায়ী অনেকেই সুন্দর সুন্দর নাম দিয়েছেন, অনেকেই দিয়েছেন। তো যাই হোক, এখন এই বিষয়ে ভাঁড় বুকে আর লাভ নেই, খবরের খবর হয়ে গেছে। সবাই এবার ভাবুন যে ভারতবর্ষ নিচু হলো নাকি ভারতবর্ষ কূটনৈতিক দড়ি ধরে টান দিয়ে আরো ব্যাপারটাকে কিচে ধরলো। দীনেশ ত্রিবেদী ঢাকায় এসে যেভাবে কথা বলেছেন, উনি শুধু সম্প্রীতির কথা বলেছেন, স্বাভাবিক কথা। অনেকটা আপনার একজন রাজনীতিবিদ যেভাবে কথা বলেন,
সেটাকে টুইস্ট করা হয়েছে এবং দীনেশ ত্রিবেদীর ভালো মানুষই প্রকাশ পেয়েছে। তিনি যেভাবে ভিসা ছেড়ে দেওয়ার কথা বলেছেন, এটা কিন্তু মৌলবাদীদের এইটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হওয়া উচিত, কিন্তু মৌলবাদীরা এটা নিয়ে হবে না, কারণ তারা জানে যে ভারতে যাওয়ার জন্য বহু বাংলাদেশি বসে আছে। কারণ হলো বাংলাদেশিরা তো দেখেন চীনে যেতে পারে না, চীনে ভিসা দেয় না, আর ভিসা দিলেও চীন তো অনেক এক্সপেন্সিভ, চীনে যাওয়া আর ইউরোপে যাওয়া একই কথা। দীনেশ ত্রিবেদী যা করবেন, আগের হাই কমিশনার গুলো তা করেছে, তিনি যদি বাড়তি কোনো কিছু করতে পারেন সেইটা হলো যে যদি তিনি সত্যি সত্যি ভারতের কর্তৃপক্ষকে আপনার স্বীকার করাতে পারেন যে বাংলাদেশে যেই হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, এই ব্যাপারে যদি ভারতের উচ্চতর মহলে যদি সচেতনতা তিনি তৈরি করতে পারেন, সেটা হলে আমরা মনে করব যে দীনেশ ত্রিবেদীর মতো এত সিনিয়র একজন মানুষকে বাংলাদেশে হাই কমিশনার নিয়োগ করায় ভারত সরকার অন্তত ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার পর্যায়ে নিতে পেরেছেন দীনেশ ত্রিবেদী, এবং সেটাকে আমি অন্তত ব্যক্তিগতভাবে সাফল্য হিসাবে দেখব। বাংলাদেশে ভারতের যে নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তাকে ভারত সরকার ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছে। এই বিষয়টা কি বিশেষ কোনো তাৎপর্য বহন করে? যেভাবে আলোচনা হচ্ছে সেভাবে বহন করে কি? আমি যখন এই আলোচনাটা শেষ করব তখন আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। একটা উদাহরণ দেয়া যায়। বিএনপি সরকার 2001 থেকে 6 সালে তারা যখন ক্ষমতায় আসেন, তারা তাদের 91 থেকে 96 মেয়াদের যিনি স্পিকার ছিলেন শেখ রাজ্জাক আলী, তিনি প্রথম স্পিকার ছিলেন না, দ্বিতীয় স্পিকার। প্রথম স্পিকার ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়। তারপরে শেখ রাজ্জাক আলী, উনি ডেপুটি স্পিকার ছিলেন, তাকে স্পিকার করা হয়। 2001 থেকে 6 সালে বিএনপি আবার যখন ক্ষমতায় আসে 5 বছর পরে, তখন তাকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি যেহেতু স্পিকার ছিলেন, সেই জন্য বিএনপি সরকার তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় রাষ্ট্রদূত নিয়োগ করে। আপনাদের কি ধারণা যে এই যে একজন শেখ রাজ্জাক আলীকে যুক্তরাজ্যে যখন হাই কমিশনার হিসাবে বিএনপি নিয়োগ দেয়, তার কি বিশেষ কোনো তাৎপর্য ছিল? উত্তর হলো শূন্য, কোনো তাৎপর্যই ছিল না। শেখ রাজ্জাক আলীকে কোনোভাবে কোনো জায়গায় দিতে হবে, তাকে মন্ত্রী করা যায়নি, সেজন্য তাকে যুক্তরাজ্যে হাই কমিশনার করেছে। যেহেতু আগে তিনি স্পিকার ছিলেন, সাধারণত সরকারগুলো তো যেখানে সুযোগ আছে একজন মানুষকে অমর্যাদা করতে চায় না, সেজন্য শেখ রাজ্জাক আলীকে তারা মন্ত্রীর মর্যাদায় কিন্তু হাই কমিশনার বানিয়েছিলেন। বিএনপিও আরো কয়েকজনকে প্রতিমন্ত্রীর মর্যাদা হাই কমিশনার করেছিল। এটা সবচেয়ে বেশি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নিযুক্ত ভারতের 2 জন হাই কমিশনার পরপর, একজন ছিলেন আহমেদ তারেক করিম, আর একজন পরে সৈয়দ মোয়াজ্জেম আলী, তাদেরকে শেখ হাসিনা প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, প্রতিমন্ত্রীর পোস্ট দিয়েছিলেন আর কি, সমান বেতন পেত। মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম অনেকগুলো রাষ্ট্রদূতকে শেখ হাসিনা প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। আমরা যদি দেখি আকরামুল কাদের, মোহাম্মদ জিয়াউদ্দিন, এই 2 জন, এরা একজন 5 বছর করে সেখানে রাষ্ট্রদূত ছিলেন। এমনকি লন্ডনেও একজন সাইদুর রহমান, ওনার নাম অধ্যাপক সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তাকেও শেখ হাসিনা প্রতিমন্ত্রীর মর্যাদায় হাই কমিশনার নিয়োগ করেছিলেন যুক্তরাজ্যে। একটা জিনিস দেখতে হবে যে আমাদের যেসব হাই কমিশনার বা রাষ্ট্রদূত আমরা প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ করেছি, তারা কি এই পোস্টগুলোতে বিশেষ কোনো তাৎপর্য, আসলে জিনিসটা তাৎপর্য কতটুকু সেটা পরে বলছি, তারা কি বিশেষ কোনো রেজাল্ট আনতে পেরেছিলেন এই সব রাষ্ট্র থেকে, ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে? উত্তর হলো শূন্য, কিছুই করতে পারেননি। তারা সিনিয়র লোক ছিলেন, হয়তো তাদেরকে নিয়ে বিতর্ক হয় নাই, কিন্তু এরা কেউ যে বিশেষ কিছু করেছেন বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে, বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়নে, বাংলাদেশ মার্কিন যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়নে, এমন কোনো নজির কিন্তু আমাদের সামনে নাই। এতগুলো জিনিস কেন বললাম জানেন? কারণ হলো যেইভাবে এটা নিয়ে সব জায়গায় আপনার বিশেষ একেবারে আলোড়ন তৈরি করা হয়েছে, মূলত এগুলো সাংবাদিকরাই করে, ইউটিউবাররা করে, কারণ এগুলো করতে হয়, না করলে তো ইউটিউব চলে না। এটা সেখানে একটা কারণ। এখন আমরা দীনেশ ত্রিবেদীর বিষয়টা দেখি। দীনেশ ত্রিবেদী কংগ্রেসের রাজনীতি করেছেন, তৃণমূল কংগ্রেসের রাজনীতি করেছেন, পরে এখন তিনি বিজেপির রাজনীতি করেন। তিনি আগে ভারত সরকারের প্রতিমন্ত্রী ছিলেন এবং পূর্ণমন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মনমোহন সিংয়ের ক্যাবিনেট ছাড়েন রেলমন্ত্রী থেকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, তখন দীনেশ ত্রিবেদীকে তিনি রেলমন্ত্রীর জায়গায় রেখে এসেছিলেন। সেই হিসাবে দীনেশ ত্রিবেদী ভারতের
রেলমন্ত্রী ছিলেন। ভারতের রেলমন্ত্রী একজন সিনিয়র মন্ত্রী হয়, খুব ভারী একটা মন্ত্রণালয়, অনেক বাজেট ইত্যাদি। দীনেশ ত্রিবেদী পরবর্তীতে বিজেপিতে আসেন। এখন দীনেশ ত্রিবেদীকে যখন ভারত সরকার হাই কমিশনার নিয়োগ করেছেন, তাকে কি সচিব করবেন, অতিরিক্ত সচিব করবেন, কিভাবে করবেন? তিনি তো আরো ছোট দলে থাকা অবস্থায় তিনি মন্ত্রী ছিলেন। স্বাভাবিকভাবেই দীনেশ ত্রিবেদীকে এখানে মন্ত্রীর মর্যাদা দেয়া ছাড়া ভারত সরকারের টেকনিক্যালি কোনো উপায় ছিল না। আর কোনো রাজনৈতিক সরকারই তো কোনো মানি লোকের মানহানি করে না যদি সেখানে সেটা রক্ষা করা যায়। স্বাভাবিকভাবেই দীনেশ ত্রিবেদীকে নরেন্দ্র মোদী সরকার পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর সমান বেতন ভাতা দিচ্ছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন। এইখানে এর অতিরিক্ত আসলে তাৎপর্য খোঁজাটা হলো এখন পর্যন্ত অর্থহীন। তবে কিছু জিনিস ব্যাখ্যা করার আছে। আমরা যে জিনিসগুলো সব জায়গায় আলোচিত হচ্ছে সেগুলো আসলে কোনোই গুরুত্বপূর্ণ ইস্যু না। কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে এখানে, সেই জিনিসগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরি। প্রথম কথা হলো, একজন রাজনীতিবিদকে কেন ভারত সরকার এখন বাংলাদেশে হাই কমিশনার নিয়োগ করলে? এটার উত্তর ভারত সরকার ভালো বলতে পারবে। আমরা যা বলবো এগুলা সব কিছুই জল্পনা কল্পনা, কিন্তু জল্পনা কল্পনা করারও তো কিছু আপনার যুক্তি নির্ভর, চিন্তা নির্ভর, অভিজ্ঞতা নির্ভর আপনার মাথা থাকতে হবে, তাই না? তা না হলে তো শুধু আপনার এই যে আলোড়নি তোলা হবে, কনস্পিরেসি থিওরি তৈরি করা হবে, সেগুলো তো কোনো বিশেষ মূল্য রাখে না আসলে, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়া ছাড়া। একটা জিনিস আমি বলতে পারি, যেটা হলো বাংলাদেশের যে অভ্যন্তরীণ সিচুয়েশন, আমরা কি ভারতীয় কর্তৃপক্ষের কাছে যখন বাংলাদেশ সম্পর্কে কথা শুনি, সেই সিচুয়েশনটার বাস্তবতা কি তাদের কথায় ফুটে উঠে না? যেমন ধরুন, বাংলাদেশের সবচেয়ে বড় যে পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে স্বাধীন বাংলাদেশে, কিংবা বলা যায় যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে, সেটা হলো বাংলাদেশে সীমাহীন অযৌক্তিক মিথ্যা তথ্যের উপর, প্রপাগান্ডার উপর ভিত্তি করে দিনের পর দিন ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা বাড়ানো হয়েছে, যার আসলে ঘৃণা করার হেতু ছাড়া 1971 সালে মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো ভিত্তি কিন্তু নাই। এই যে বাংলাদেশে হিন্দু ঘৃণা এত বাড়ানো হয়েছে, ভারত ঘৃণা এত বাড়ানো হয়েছে, সেই ব্যাপারে কি ভারত সরকার বা ভারতের সিনিয়র লোকজন, ভারতের উচ্চ পর্যায়ের লোকজন, ভারতের বুদ্ধিজীবীরা অবগত আছেন? এটা কিন্তু ভারতীয়দের কথাবার্তায় আমার কাছে মনে হয় না। হয় তারা ইচ্ছে করে তথ্যটা গোপন করেন, অথবা তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করেন না, এগুলা জানে। সেই দিক থেকে আমরা বলতে পারি যে ভারত সরকার যেহেতু একের পর এক আমলাদের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করেছে, এবং আমলারাই সাধারণত কূটনীতিক এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে, সেখানে নানান ধরনের লোকজন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের কি ব্যর্থতা নাই? যদি এটা হয় যে ভারত সরকার বাংলাদেশের সিচুয়েশন কখনো ভালোভাবে ইভ্যালুয়েট করতে পারেনি, সেক্ষেত্রে তো এই দূতাবাসটার ব্যর্থতা আছে। এখন সেই ব্যর্থতাটা কার উপর যায়? ব্যর্থতাটা কিন্তু যায় আপনার হাই কমিশনারের উপর, একের পর এক হাই কমিশনারদের উপর। তারা হলো আপনার প্রতিষ্ঠানটার প্রধান, স্বাভাবিক। এখন তাদের ব্যর্থতা কতটা আছে সেটা নিরূপণ করছি না, যুক্তিতে তাদের ব্যর্থতা যায়। এখন নরেন্দ্র মোদী সরকার যদি এই বিষয়টা মাথায় রেখে একজন রাজনীতিবিদকে, অর্থাৎ একটা কিছু চেঞ্জ করেন, একটা শিফট নিয়ে আসেন যে নিয়োগে, যে এবার রাজনীতিবিদদের দিয়ে থাকি, সেখানে একটা তাৎপর্য থাকলেও থাকতে পারে। তবে আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে যে আপনার সঠিক অ্যাসেসমেন্ট করতে হলে যে একজন রাজনীতিবিদ হতে হবে, এমনটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু বাস্তবতা হলো যে ভারত সরকার, ভারতের উচ্চতর পক্ষে আমরা বাংলাদেশকে যেভাবে চিত্রায়িত করতে দেখি, সেখানে কিন্তু আমরা বাস্তবতার প্রতিফলনটা দেখি না। আর বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে ভারত ঘৃণা ছড়ায়, এটাকে ভারতের কর্তৃপক্ষ বা ভারতের লোকজন গুরুত্বপূর্ণ মনে না করতে পারে। মৌলবাদীরা তো চায় যে এটাকে গুরুত্বপূর্ণ মনে করুক, তাদেরকে নিয়ে ভারত একটু আলোচনা হোক। ভারত যে এটা এইসব নিয়ে একেবারে চুপ থাকে, এই জন্যই তো হয়তো মৌলবাদীদের আসলে উস্কে দেওয়া হয়, তারা আরো বেশি করছে জিনিসটা। এখন দীনেশ ত্রিবেদী আসার পরে কি তিনি সঠিক তথ্য দিবেন? আগে কি সঠিক তথ্য দেয়া হয়নি? আমরা জানি না। কিন্তু দীনেশ ত্রিবেদী ঢাকায় এসে যেভাবে কথা বলেছেন, উনি শুধু সম্প্রীতির কথা বলেছেন, স্বাভাবিক কথা। অনেকটা আপনার একজন রাজনীতিবিদ যেভাবে কথা বলেন, সেটাকে টুইস্ট করা হয়েছে এবং দীনেশ ত্রিবেদীর ভালো মানুষই প্রকাশ পেয়েছে। কিন্তু
অবশ্য তিনি যেহেতু এখানে রাষ্ট্রদূত হিসেবে এসেছেন, তিনি তো সেটা প্রকাশ করবেনও না যদি তিনি সচেতনভাবে এটা এড়িয়ে যান। কিন্তু বাংলাদেশের বাস্তব অবস্থাটা কিন্তু আমরা দীনেশ ত্রিবেদীর প্রথম দিনের বডি ল্যাঙ্গুয়েজে পাই নেই। আজকে একটু পেয়েছি, সেই জায়গাটা একটু আসি। দীনেশ ত্রিবেদী আজকে যেভাবে ভারতের ভিসা উন্মুক্ত করার কথা বললেন, আমার মনে হয় তার ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাওয়ার চেয়েও আজকে তিনি ভিসা খুলে দেওয়াটা যেই তার যে বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে এইটা মনে হয়েছে যে তিনি একটু আড়ষ্ট, তিনি একটু হাসি খুশি নন। এখন তিনি যেভাবে ভিসা ছেড়ে দেওয়ার কথা বলেছেন, এটা কিন্তু মৌলবাদীদের এইটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হওয়া উচিত, কিন্তু মৌলবাদীরা এটা নিয়ে হবে না, কারণ তারা জানে যে ভারতে যাওয়ার জন্য বহু বাংলাদেশি বসে আছে। কারণ হলো বাংলাদেশিরা তো দেখেন চীনে যেতে পারে না, চীনে ভিসা দেয় না, আর ভিসা দিলেও চীন তো অনেক এক্সপেন্সিভ। চীনে যাওয়া আর ইউরোপে যাওয়া একই কথা। যেসব বাংলাদেশির একটু বিদেশ দেখার আপনার ইচ্ছা আছে, ওই রকম টাকা পয়সা নাই, তাদের আসলে ভারত যাওয়া ছাড়া আর কোথায় যাবে তার। আর দ্বিতীয় হলো তো বাংলাদেশের বড় লোকরা তো ভারতে যেতেই চায়, তাদের অনেক ধরনের আকর্ষণ সেখানে আছে। এই যে ব্যাপক মানুষ ভারতে যেতে চায়, এইটা জেনে মৌলবাদীরা আজকে হয়তো কোনো মিছিল করেনি, কিন্তু মানে আমরা যদি মৌলবাদীদের যুক্তিটাও দেখি, তাহলে কিন্তু তাদের মিছিল করা উচিত। এবং তিনি যেভাবে ভারতের ভিসা টুরিস্ট ভিসা উন্মুক্ত করছেন, সেইটাতে তারা তাকে যদি দোষী করতো যে ওই যে একই আকাশ একই বাতাস কিংবা 140 কোটি আর 20 কোটির মিলে যাওয়াকে তারা বলেছিল না যে ব্যাখ্যা দরকার, যে এক করে ফেলার কথা বলেছেন, আজকের অঙ্গভঙ্গিতেও তো সেই একই জিনিস ফুটে উঠেছে। কিন্তু আজকে কিন্তু প্রতিবাদ নাই, জানি না 2-1 দিনের মধ্যে তারা আবার প্রতিবাদ শুরু করতেও পারে। কিন্তু মৌলবাদীরা মনে করে যে ভারত যা দিবে এটা তাদের অধিকার, ভারতকে অপমান করা তাদের অধিকার, বাংলাদেশের হিন্দুদের ঘৃণা করা তাদের অধিকার, এবং হিন্দুদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া এটাও তাদের জন্য ন্যায্য। বিপরীতে ভারত কিন্তু কোনো কিছু করতে পারবে না। ভারতে মুসলমানদেরকেও ফুলের টোকা দিলেও কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা ভারত দখল করে ফেলবে, এটা হলো তাদের বক্তব্য। যাই হোক, এই কথাগুলো বললাম কেন, আসলে তাৎপর্য তেমন নাই, কিন্তু কিছু জায়গায় হয়তো একটু আপনার এখন চিন্তা ভাবনার বিষয় আসছে। একটা হলো যে ইউনূসের ডাকাততন্ত্র ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতের চোখে চোখ রাখা হয়ে গেছে তাদের কূটনীতি। ভারতের চোখে চোখ রাখার সবচেয়ে কার্যকর পদক্ষেপ তারেক রহমান নিতে পারে যে এই যে ভিসা উন্মুক্ত করে দিয়েছে এটাকে প্রত্যাখ্যান করা, এবং বাংলাদেশিদের উপর ভিসা, বাংলাদেশিদের ভারত যাওয়ার উপর সরকার যদি একটা ব্যান করে দেয় যে না তোমরা ভিসা যদি দাও আমার লোক যাবে না, আমি নিষেধাজ্ঞা জারি করলাম, ভারতে কেউ যেতে পারবে না। এইটা কিন্তু সত্যিকারের চোখে চোখ রেখে কথা বলা। কিন্তু একটা কিছু ইস্যু হলো, একটা চিঠি দিলাম, যুক্তরাষ্ট্র না আরেকটা চিঠি দিলাম, আরেকটা চিঠি দিলাম, এগুলোকে মূল্যবাদীরা মনে করে যে চোখে চোখ রেখে কথা বলা। কিংবা ওই যে রাস্তায় দাঁড়িয়ে যদি বলে যে 7 সিস্টার এখনই কেটে দিলাম, স্বাধীন করে দিলাম, চিকেন নেক কেটে দিলাম, এইটাকে বলে এটা এগুলো হলো আপনার গুন্ডামি, বদমাশি, হঠকারিতা, রাজনীতি। কিন্তু সত্যিকারের চোখে চোখ রাখতে চাইলে ভারতের ভিসার যে অফার এসছে, ভারতীয় ভিসার, সেটা প্রত্যাখ্যান করলে কিন্তু চোখে চোখ রেখে কথা বলা হয়। আমরা দেখলাম যে ভারতীয়রা কিন্তু সেইভাবে বাংলাদেশ নিয়ে আসলে তেমন কোনো গুরুত্ব দেয় না। জাহেদ কাণ্ড যেভাবে ঘটে গেল, একদিক থেকে ভারত গুরুত্বও দেয় না, ভারত যে বাংলাদেশ নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করে সেটাও কিন্তু আমাদের মনে হয় না। তবে এখানে যেটা হচ্ছে যে বারবার ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হচ্ছে, এটা ইউনূসের আমল থেকে। সেইখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যদি মনে করে যে একজন সিনিয়র, এত বড় সিনিয়র পজিশনের লোক হাইকমিশনার, তাকে এখনই ডাকবো, এইটা একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়লেও পড়তে পারে, তবে আমি মনে করি না পড়বে। এইটা চিন্তা করা যেতে পারে আর কি। আমাদের যেসব ভাষ্যকাররা আছে তারা যে অনেক কল্পনা করে বের করেছে, তারা যদি কল্পনাটা ভালো করে করতে পারতো তাহলে এই জায়গায় একটু কল্পনা করার সুযোগ আছে আসলে দীনেশ ত্রিবেদীর মন্ত্রীর মর্যাদা লাভ করার ক্ষেত্রে। একটা জিনিস কি, বরঞ্চ মন্ত্রীর মর্যাদায়, যেমন আমাদের দেশে আমরা যেটা দেখেছি, আমাদের দেশের মন্ত্রীর মর্যাদা কেউ যদি রাষ্ট্রদূত হয় তখন আবার ফরেন মিনিস্ট্রির সাথে তার একটা টানাপোড়েন সৃষ্টি হয়। কিরকম, ধরেন ফরেন সেক্রেটারি মার্কিন যুক্তরাষ্ট্রে ভিজিট করতে গেল, একটা অফিসিয়াল বৈঠক হবে, এখন রাষ্ট্রদূত তার কোন পাশে বসবে, রাষ্ট্রদূত তো মন্ত্রী, ফরেন সেক্রেটারি তো সেক্রেটারি, এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স নিয়ে ঝামেলা লাগে, একটা মনস্তান্ত্রিক দ্বন্দ্ব অভ্যন্তরীণভাবে তৈরি হয়। এটা অবশ্য ভারতের ক্ষেত্রে হবে না বলেই আমি আশা করি। আর দীনেশ ত্রিবেদী অবশ্যই সরাসরি মোদী সাহেবের সাথে তো নিশ্চয়ই উনি কথা বলতে পারবেন, তবে আমি মনে করি যে কোনো কার্যকর হাইকমিশনারই এটা পারার কথা। এখানে এমন নয় যে ও একজন আমলা হাইকমিশনার থাকলে তিনি ভারতীয় কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সেরকম যোগাযোগ করতে পারবেন না, এইটা আমার মনে হয় না। সুতরাং দীনেশ ত্রিবেদীর মন্ত্রীর মর্যাদা পাওয়া এবং
সেইভাবে দায়িত্ব চালিয়ে নেয়, এইটাকে আমি মনে করি যে ভারত সরকার একটা সিনিয়র নিয়োগ দিয়েছেন, সিনিয়র মানুষকে, সেটা অবশ্যই তারা বাংলাদেশের সাথে সম্পর্কটাকে গুরুত্ব দেন বলেই দিয়েছেন। কিন্তু আর দীনেশ ত্রিবেদী যেহেতু আগে থেকে একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, সেজন্য তাকে তো আর সচিব করা যায় না, সেজন্যই তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় তাকে রাষ্ট্রদূত নিয়োগ করেছেন। এই দুইটার বাইরে আমি এটার আসলে বিশেষ কোনো তাৎপর্য দেখি না, আসলে তাৎপর্য প্র্যাকটিক্যালি নাই। দীনেশ ত্রিবেদী যা করবেন, আগের হাই কমিশনারগুলো তা করেছে। তিনি যদি বাড়তি কোনো কিছু করতে পারেন, সেইটা হলো যে যদি তিনি সত্যি সত্যি ভারতের কর্তৃপক্ষকে আপনার স্বীকার করাতে পারেন যে বাংলাদেশে যেই হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, এই ব্যাপারে যদি ভারতের উচ্চতর মহলে যদি সচেতনতা তিনি তৈরি করতে পারেন, সেইটা হলে আমরা মনে করব যে দীনেশ ত্রিবেদীর মতো এত সিনিয়র একজন মানুষকে বাংলাদেশের হাই কমিশনার নিয়োগ করায় ভারত সরকার অন্তত ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার পর্যায়ে নিতে পেরেছেন দীনেশ ত্রিবেদী, এবং সেটাকে আমি অন্তত ব্যক্তিগতভাবে সাফল্য হিসাবে দেখব। দেখুন, এতক্ষণ যা বললাম তাতে আমাকে মনে হচ্ছে আমি ভারতীয়দের চেয়ে অতি ভারতীয় হয়ে গেছি, এটা অবশ্য অনেকে বলতে পারেন, কিন্তু বিষয়টা কি জানেন? বিষয়টা হলো বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশের হিন্দু নির্যাতন প্রধান একটা বিষয় হওয়া উচিত। কেন হওয়া উচিত? এটা মানবিকতার দিক থেকেও সত্য, এবং মানবিকতা, সভ্যতা, এই দুটো মুখী যদি আপনি না হন, সম্পর্ক উন্নয়ন যেমন হয় না, আপনার অভ্যন্তরীণ উন্নতিও হয় না। বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নতির সাথে সাথে বাংলাদেশে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা বর্জন করা উচিত। আর ভারতের তরফ থেকে এটা আরো সিরিয়াসলি দেখা উচিত, কারণ হিন্দুগুলা তো যায় ভারতে, তাদের অর্থনীতির উপর চাপ পড়ে তাদের, এবং বাংলাদেশ যদি হিন্দু শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে তো বাংলাদেশ এখন যে পরিমাণ জাহান্নাম হয়ে গেছে তার চেয়ে আরো উত্তপ্ত জাহান্নাম হয়ে যাবে। কারণ হলো তখন এখন হিন্দুদের তাড়াচ্ছে, তখন তারা ভারতের দিকে আমাদের মতো মুসলমানদের তাড়াতে শুরু করবে মৌলবাদীরা। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, যত বড় ব্যবসায়ী হন, আমলা হন, তারা খেতে হবে মৌলবাদীদের। এখন আপনারা হয়তো মৌলবাদীদের সমর্থক আছেন, কাজেই জিনিসটা একটু ভালো, অনেক গভীর থেকে চিন্তা করার চেষ্টা করবেন। আর আমি আশা করব যে দীনেশ ত্রিবেদী আমি যেটা বলেছি সেই ধরনের কার্যক্রম গ্রহণ করবেন, ভারতের উচ্চতর কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হবেন, এবং বাংলাদেশের হিন্দুদের জন্য যাতে অন্তত বাংলাদেশ একটা মুসলমানদের জন্য যতটুকু আছে সম্মানের, ততটুকু সম্মানের জায়গা হয়, সেই জায়গায় দীনেশ ত্রিবেদী কাজ করবেন বলে আমি আশা প্রকাশ করছি। যদিও অতীতে আমি এই ধরনের কোনো কার্যক্রম ভারতের হাই কমিশনারদের তরফ থেকে দেখিনি, এখন দীনেশ ত্রিবেদী কি করতে পারেন সেটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। হিন্দু রোহিঙ্গাদের দেখার কেউ নেই, ইসলাম অবমাননার দায়ে আবারও সংখ্যালঘু হিন্দু যুবক আটক, গ্রেপ্তার। শিরোনামটা আপনারা শুনেছেন যে হিন্দু তথাকথিত ইসলাম অবমাননার দায়ে আবারও হিন্দু সম্প্রদায়ের যুবক গ্রেপ্তার, আর হিন্দু রোহিঙ্গাদের দেখার কেউ নেই। বার্মা থেকে আসা যত মুসলমান রোহিঙ্গা আছে তাদের থাকা খাওয়া কোনো কিছু, জি থ্যাংক ইউ ভেরি মাচ। শোনা যাচ্ছে, আমাকে দেখাও যাচ্ছে বলেছেন। শুরুতে আগে এই হিন্দু ছেলেটির বিষয়ে কথা বলি। এই ব্যাপারে তসলিম আপা একটা পোস্ট দিয়েছেন, সেটা থেকে শুরু করে তিনি কি লিখেছেন সরাসরি শুনাই। তিনি বলেছেন, এই ছেলেটি হিন্দু। 22 ঘন্টা আগে তসলিম আপার একটা পোস্ট। এই ছেলেটি হিন্দু, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের মুসলমানেরা মেরেই ফেলতে চেয়েছিল তাকে। আবারও বলি, এই ছেলেটি হিন্দু, যার ছবি থাম্বনেইলে আপনারা দেখতে পাবেন। এই ছেলেটি হিন্দু, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদারঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের মুসলমানরা মেরেই ফেলতে চেয়েছিল তাকে। ফেসবুকে নাকি মহানবীকে নিয়ে কিছু একটা মন্তব্য করেছে। কি মন্তব্য করেছে কেউ জানে না। না জেনে তার বাড়িঘর ভেঙে ফেলেছে, মন্দির ভেঙে ফেলেছে। সাইবার সুরক্ষা আইনে তার নামে মামলাও হয়েছে। সেই ছেলেটির সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে ছেলেটির বিরুদ্ধে, অথচ সাইবার আইন নাকি বাতিল করেছে। কতবার বাটপারি এই দেশের দেখেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে ছেলেটি জেল খেটে বেরোলেই ছেলেটিকে মেরে ফেলার চেষ্টা করবে ইসলামী জঙ্গিরা। ছেলেটির আত্মীয় স্বজন ভয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করবে। গড়কাটি গ্রামের সব হিন্দুই ভয়ে দেশ ত্যাগ করবে। দেশকে হিন্দু শূন্য করার মুসলমানরা কি করবে? দেশে যা করেছে তা করবে। নিজেরা নিজেদের গলা কাটবে, শিশুদের বলাৎকার করবে, ধর্ষণ করবে, নারীদের গণধর্ষণ করবে, খুন করবে। একাধিক নারীকে বিয়ে করে যৌনদাসী আর কৃতদাসী হিসেবে ব্যবহার করবে। শরিয়া আইন জারি করবে। মসজিদ আর মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ জঙ্গি আর জিহাদি বের হবে বছর বছর। তারাই দেশটিকে ধর্মের হামানদিস্তায় পিষে নিশ্চিহ্ন করবে।
জি, এই ছেলেটাকে, জি, এই ছেলেটা এখন এই ছেলে কি কটূক্তি করেছে? আমরা দেখেছি যে ইসলাম ধর্ম নিয়ে, মহানবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কি কটূক্তি করে আমরা জানি না, আমরা শুনিও না। কোনটা যে কটূক্তি আর কোনটা কটূক্তি নয়, আমরা তাহলে একটু মেজারমেন্ট করতে পারতাম যে সত্যি কটূক্তি, সেটা আমরা কোনোদিন জানি না। ধরেন নবীকে কাউবয় বলেছে, এটা যদি আমি বলি ইসলাম অবমাননা হয়ে যাবে। এটা যদি তসলিমা নাসরিন বলেন সাতিমে রাসূল হয়ে যাবে। এটা যদি আসাদ নূর বলেন বাড়িঘর ভরে দিবে। এটা যদি অন্য কেউ বলে সেটা ইসলাম খতরামে, ইসলাম বিদ্বেষী হয়ে যাবে। কিন্তু ইসলাম নবীকে কাউবয় কে বলেছে? কেউ আমরা বলিনি। কে বলেছে? এই দেশের প্রখ্যাত মৌলবী। কিন্তু এটা যদি কোনো হিন্দু ছেলে বলে তাহলে কিন্তু তাকে মেরে ফেলবে, তার নামে কে সাইবার সুরক্ষা আইনে মামলা হবে। এই দেশে বলেছে যে নবীরা এবং তার সাহাবীরা অন্যের বউ নিয়ে পছন্দ হলে বলতো তোমার বউ দিয়ে দাও। এই কথাটা যদি কোনো হিন্দু বলতো বা আমি বলতাম, এটা আমি জানতামই না এই হাদিস, এটা যদি আমি বলতাম তাহলে কি হইতো? ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিয়া, এই কথাগুলো বলতো। কিন্তু আসলে কি তাই? তারাই বলতেছে। নবী ইনট্যাক্ট ছিল না, নবীর ওয়াইফ ইনট্যাক্ট ছিল না, 3 বার তালাক খাওয়া। আজকে এক নারীর কাছে আমি মুখে শুনলাম, ইরানির এক নারীর সাথে কথা হলো না, সে আমাকে কি বলেছে জানেন? নবী নাকি কন্যা ছিল একটা। আমরা কিন্তু জানি যে ওই উম্মে কুলসুম, জয়নব, তারপর আরেক ভুলে 4 কন্যা ছিল, তাই না? উম্মে কুলসুম, জয়নব, ফাতিমা, একটা ভুলে গেছি নাম এখন, ঠিক আছে? 4টা কন্যার কথা শুনেছি। সেই ইরানি নারী বলছে না, তার তো কন্যা একটা ছিল, ফাতিমা। এই কথা যদি বাংলাদেশে আমি বলি আমার উপায় আছে? ইসলাম অবমাননার অভিযোগ আনবে। সেই ইরানি নারী আমাকে বলেছে, আজকে একজন ইরানির সাথে আমার কথা হয়েছে, সে বলছে না, তার তো কোনো কন্যা ছিল না, একটাই কন্যা ছিল, ফাতিমার কোনো কন্যা নেই, তার নিজের কোনো কন্যা নেই। আজব ব্যাপার। অথচ আমরা জানি জিন্নুরাইন যে আপনার ইসলামের এক খলিফা ওসমান নবীর 2 মেয়েকে বিয়ে করছে, এটা তারা মানেই না। তারপর আরেকটা জিনিস বলি, ইসলাম অবমাননা কোনটাকে বলে? ইরানের শিয়ারা যেভাবে মহরম পালন করে, বাংলাদেশে এইভাবে পালন করলে তো পিটিয়ে মেরে ফেলবে, সৌদি আরব হলে তো গর্দান নিয়ে নেবে। তো কোনটা যে ইসলাম অবমাননা, কোনটা নবীর প্রতি দ্রোহিতা, কোনটা গুস্তাকে রাসূল, কোনটা গুস্তাকে সাহাবা, কেমনে বুঝলেন? কি বলেছে সেটা আর কেউ আমাদের কোনোদিন বললো না। এটা সত্য না মিথ্যা সেটা দেখার আমাদের কোনো সুযোগ নেই, দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? মানে এটা একটা প্রতারণা। এই দেশের মুক্ত চিন্তার মানুষ, এই দেশের মুক্ত বুদ্ধির মানুষ, এই দেশের শিক্ষিত মানুষ সহ সংখ্যালঘুদের তাড়ানোর একটা হাতিয়ার ইসলাম অবমাননা। মানে কেউ যদি বলে যে পানি চক্রটা শুধু ক্লাস 5-এ গিয়ে বোঝায় বিজ্ঞান বই, ওটা ইসলাম অবমাননা হয়ে যাবে। আমরা দেখেছি শিক্ষকদের কিভাবে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, এটা ইসলাম অবমাননা। আপনি যদি বলেন পীর সাহেব একজন ওসিকে থ্রেট করেছে হিন্দু বলে, সে শুধু বলেছে যে আমি সার্কিট হাউসে আছে সমস্যা, কোথাকার কোন পীর সাহেব, এটা অন্যায় হয়ে গেছে। অথচ এই দেশের মৌলবীরাই বলে পীর মানেই ব্যবসা, পীর মানেই বাটপারি। তিনি শুধু বলছেন কোথাকার কোন জয়ন্ত পীর। কি অন্যায়টা করেছে? আপনি জান লামা জাহাবি যারা আছে তারা কোনো পীরকে মানে? পীরকে তারা মানে না, তাহলে কোনটা ইসলাম অবমাননা? একজন ওসিকে বলতেছে জয়ন্তপুরের পীর সাহেব আসবে, আপনি কোথাকার কোন জয়ন্ত পীর, এটা এরা বলে না। কোথাকার কোন ভাষানি বলে নাই, কোথাকার কোন পীর বলে নাই। বাংলাদেশের যারা লামা যাবি তারা তো পীর মানেই না, যারা কওমি তারা তো পীর মানেই না। তাহলে ওই লোকটা শুধু বলছে কোথাকার কোন পীর, ঠিকই তো বলেছে। ছাই দিয়ে দেশে বলেছে দেইলারা জায়গার যে কলা গাছ খাইলো জিরে মানে কেঁচো, আর দেশটা খাইলো পীরে। এটা আমি বললেই তো ইসলাম অবমাননা হয়ে যেত। মানে কোনটা নবীর অবমাননা? আপনি দেখেন, আপনারা জানেন যে ভারতের সেই, আরে ভুলে গেলাম নাম, ভারতের সেই রাজনীতিবিদের বিজেপির নেত্রীর নাম ভুলে গেলাম। তিনি কি বলেছিলেন যে নবী 53 বছর বয়সে 6 বছর আয়েশাকে বিয়ে করেছে, 9 বছরে তার সাথে সংসার করেছে, মানে সঙ্গম করেছে। ইসলাম অবমাননা হয়ে গেছে, এটা মৌলবীরাই বলে। বরং আলিয়া মাদ্রাসায় পরে 6 বছরে বিয়ে করছে, 9 বছরের কথা বলে না। আমি নিজে দেখেছি সেই কোশ্চেন, নবী বিয়ে করছে 6 বছর আয়েশাকে, 6 বছর ছিল আয়েশার, 6 বছর। এটা নূপুর শর্মা, মনে পড়েছে, নূপুর শর্মা বিজেপির নেত্রী, তার নেতৃত্ব গেছে, মন্ত্রিত্ব গেছে, দলীয় পদ চলে গেছে, এবং এই কারণে খুনোখুনি হয়ে গেছে। তার পক্ষে একজন নূপুর শর্মা সঠিক, এটা তাকে মেরে ফেলেছে ভারতে, এবং তাকে ছাড়ানোর জন্য বামপন্থীরা লেগে গেছে। যে লোকটা শুধু বলেছে নূপুর শর্মা যা বলেছে সঠিক, তাকে মেরে ফেলেছে, এক দর্জিকে মেরে ফেলেছে।
যারা মেরে ফেলেছে তাদেরকে সারানোর জন্য ভারতের বামপন্থীরা রেডি, কোটি কোটি টাকার উকিল তাদের জন্য রেডি। অদ্ভুত ব্যাপার। যা মৌলবীরা বলে, নূপুর শর্মা বলেছে, সেটা ইসলাম ধর্ম অবমাননা হয়ে গেছে। তো কোনটা যে ইসলাম ধর্মের অবমাননা আমরা তো জানি না। আপনারা বলেন যে কোনটা ইসলাম ধর্মের অবমাননা। পৃথিবীর কোন ফেরকা, ইসলামের কোন ফেরকা আরেক ফেরকাকে কাফের বলে নাই? আমাকে একটা ফেরকা বলেন। কোন ফেরকা একে অপরকে কাফের বলে নাই? এই যে কাদিয়ানীরা, শিয়ারা, এদের কাফের বলে না? আজকে একজন আমাকে লিখেছে, যে মেসেজে লিখেছে যে বাংলাদেশের কোন অঞ্চলের কথা যেন, চিটাগাংয়ের কোন জায়গার কথা বলছে, সেখানে লেখা আছে, ব্যানারে লেখা আছে শিয়া কাফের। তাহলে কোনটা যে ধর্ম অবমাননা আপনি কেমনে জানলেন, কেমনে বুঝলেন? নবী অশিক্ষিত ছিল, এটা বললে কাফের, কাফের আপনি কাফের ভাতা দেবেন না। কিন্তু আমি তো নিজের মুখে মৌলবীদের কাছে শুনেছি নবী উম্মি ছিল, অশিক্ষিত। এখন আপনি উম্মির ব্যাখ্যা তেনা পেশায় পেশায় আলাদা বলবেন, সেটা আপনার ব্যাপার। হিজরত মানে পলায়ন, পালাই গেছে নবী, নবী পালাই গেছে, হিজরত মানে পালায়ন। এটা বললে আপনার যদি বলেন যে এটা হয়ে গেছে কি ইসলাম অবমাননা, তাহলে কি করবো আমি? মদিনার নাম ছিল ইয়াত্রিব। ইসলামের ইতিহাসে যারা প্রথম সেমিস্টারে যায় তারা এটা জানে, এমনকি ইসলামের ইতিহাসে যে কোনো ছাত্র জানে, ইন্টারমিডিয়েট পড়লেও জানে ইসলামের ইতিহাসে। ইন্টারমিডিয়েট কলেজেও যদি তার এটা সাবজেক্ট থাকে, ডিগ্রিতে থাকে, সে জানে যে মদিনার নাম ছিল ইয়াত্রিব, সেখানে মদিনার ইহুদিরা নবীকে জায়গা দিয়েছে। এই কথা বললেও ইসলাম অবমাননা হয়ে যাবে, এটা ইতিহাসে, ইসলামের ইতিহাসে লেখা। আজকাল তো মামুনুল হকের বিরুদ্ধে বলে যে ইসলামের অবমাননা হয়, চরমনায় পীরের বিরুদ্ধে বললে ইসলাম অবমাননা হয়, কিন্তু তারা বলৎকার করলে ইসলাম অবমাননা হয় না। তারা কোরআনের উপরে পায়খানা করলে ইসলাম অবমাননা হয় না। আপনাদের ষড়যন্ত্র কথা মনে থাকার কথা, কোরআনের উপরে পায়খানা করেছিল হিন্দুদের ভাসানের জন্য, সংখ্যালঘুদের ভাসানের জন্য। তারা পর কেউ এটা নিয়ে কথা বলেনি। তখন সেটা হয়ে গেছে তার নাকি মস্তিষ্ক নষ্ট ছিল। যিশু তারপর কৃষ্ণ, মোহাম্মদ সব এক, এটা যদি আমি বলি তাহলে তো বলবেন ইসলাম অবমাননা। কিন্তু শিবিরের নেতা বলেছে, তো শিবিরের উকিল মনির বলে নাই। এই তো ইসলাম অবমাননা আসলে কি, নবীর অবমাননা কি, এটা তো আপনি সঙ্গে আনতে পারবেন না। আপনি বলে দিলে হয়ে গেল নবীর বাবা মা জাহান্নামে যাবে, এই পৃথিবীর বহু মৌলবী বলে। আমি যদি এটা বলবেন, এখন যদি কোনো হিন্দু খ্রিস্টান পোস্ট দেয় যে এটা কেমন ধর্ম, নবী তার মা বাবাকে রক্ষা করতে পারে না, তারা দুজকে যাবে, আর মুসলমানরা বলে হযরত মুহাম্মদ সবাই সাবায়াত করবে, এটা যদি কোনো হিন্দু লেখে বা আমি লিখি, আমি প্রশ্ন আমার আসতে পারে না যে নবী নিজেই নিজের মা বাবাকে উদ্ধার করতে পারবে না দুজক থেকে? তাহলে আমাকে কিভাবে সাবায়াত করবে? আমার বাপকে কিভাবে সাবায়াত করবে? আমার মাকে কিভাবে সাবায়াত, আমার সন্তানকে কিভাবে সাবায়াত করবে? আমার বউকে কিভাবে সাবায়াত করবে? আমার বাচ্চা কাচ্চার কিভাবে নবী সাবায়াত করবে, যে তার নিজের বাপ মারে সাবায়াত করতে পারবে না? এই প্রশ্ন করলেই তো আমারও বলবেন ইসলাম অবমাননা করছি। কিন্তু তো রাজ্জাক হুজুর তো বলছে নবী বাপ মা দুজকি জাহান্নামী। এই যে কি আহমকুল্লাহ বলছে নবীর মা বাপ দুজকি জাহান্নামী, বলে নাই? তারপর কি মহসিন ঠহসিন আরো আছে, তারা বলে নাই? জামাতের যত 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 লামা জাবি আছে সবাই তো বলছে নবীর বাবা মা জাহান্নামী। তারা বলে এবং লেখে, কিন্তু আমি বললে তো হয়ে যাব ইসলামের অবমাননা হয়ে গেছে। তাহলে ইসলামের অবমাননা হচ্ছে আসলে ইসলাম খত্রেবে, নবী খত্রেবে। এটা হচ্ছে একটা প্রতারণা, পাটপার। এটাকে রাজনৈতিক হাতিয়ার, অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ধর্মের কথাটা এটা পাটপার। সব ধর্মের অবমাননা শুধু বাংলাদেশে হয়, আর কোথাও হয় না।